আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর শুনানি পর্ব। 2002 ভোটার তালিকা থেকে তথ্য রূপান্তরের সময় প্রযুক্তিগত কারণে বংশগত যোগসূত্রের বিষয়টি বিএলও অ্যাপে ধরা না পড়ায় যেসব ভোটার আনম্যাপড হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের এখনই শুনানিতে না ডাকার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগপত্র পেয়েও প্রশিক্ষণে হাজির না হওয়ায় 778 জন আধিকারিককে শোকজ করেছে কমিশন। এসআইআর এর শুনানি প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে বিজেপি। ভোটারদের শুনানিতে হাজিরার জন্য যথেষ্ট সময় দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। বর্ষ শেষ ও নতুন বছরের শুরুতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। কঠোর নজরদারি ও নিরাপত্তায় রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর শুনানি প্রক্রিয়া। প্রথম দিনের শুনানি পর্ব গতকাল নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তায় মোট 3234টি কেন্দ্রে শুনানি শুরু হয়। প্রতিটি টেবিলে দৈনিক গড়ে 100 থেকে 150 জন ভোটারের শুনানি হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে। যারা 2002 ভোটার তালিকার সঙ্গে কোনো রকম সম্পর্ক দেখাতে পারেননি তাদের আধার কার্ড সহ মোট 12টি স্বীকৃত নথি পেশ করার সুযোগ রয়েছে। কমিশনের ঘোষণা অনুযায়ী এই শুনানি পর্ব শেষ হলে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। কলকাতা ও জেলা জুড়ে সকাল থেকেই শুনানি কেন্দ্রগুলিতে গতকাল তৎপরতা চোখে পড়ে। খসড়া তালিকায় নাম না থাকা বহু মানুষকে প্রয়োজনীয় নথি হাতে নিয়ে লাইনে দাঁড়াতে দেখা যায়। ভবানীপুরের একটি শুনানি কেন্দ্রে ডাক পাওয়া এক ভোটার জানালেন কমিশনের কাছে তিনি সাহায্যই পেয়েছেন। আমাদের নাম 2002 পাওয়া যায়নি, কিন্তু সেটা তো খুব আশ্চর্য লেগেছিল, মেন জায়গায় নামটা ছিল না। যাই হোক, নামটা পাওয়া গেছে আজকে। কিন্তু যেহেতু আমরা এই ফর্মটা ফিল আপ করার সময় 2002 কলামটা ফিল করিনি, তার জন্য আমাদের হিয়ারিংয়ের নোটিশ এসেছিল। এবার হিয়ারিংয়ের নোটিশ আসার পরে এখানে আমরা যখন এলাম, যেহেতু ফর্মটা ফিল আপ করিনি তার জন্য এখানে আসতে হলো। কিন্তু যেহেতু দেখা গেল যে ওটা আছে, ওনারা খুব চট করে ওটা করে দিলেন, কিন্তু আমাদের থেকে ডকুমেন্ট নিয়েছেন, কোনো অসহযোগিতা পাইনি। 2002 সালের ভোটার তালিকা থেকে তথ্য রূপান্তরের সময় প্রযুক্তিগত কারণে বংশগত যোগসূত্রের বিষয়টি সুস্পষ্টভাবে বিএলও অ্যাপে ধরা না পড়ায় যেসব ভোটার আনম্যাপড হিসেবে চিহ্নিত তাদের এখনই শুনানিতে না ডাকার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানোর নির্দেশিকায় জানানো হয়েছে এক্ষেত্রে সিস্টেমে শুনানি নোটিশ তৈরি হয়ে থাকলেও তা ইআরওদের কাছে সংরক্ষণ করতে হবে। 2002 সালের নির্বাচনী তালিকায় থাকা সংশ্লিষ্ট ভোটারের তথ্য ডিইওর কাছে পাঠাতে হবে। ডিইও যাচাই করার পর তথ্য বৈধ হলে ইআরও এবং এইআরও নথি আপলোড করে সমস্যার সমাধান করবেন। প্রয়োজনে বিএলওদের সংশ্লিষ্ট ভোটারদের বাড়ি পাঠিয়ে তার সঙ্গে ছবি তুলে তা আপলোড করতে হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে। তবে পরবর্তীতে যদি কোনো অসঙ্গতি ধরা পড়ে অথবা অভিযোগ আসে, সেক্ষেত্রে নোটিশ দিয়ে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা যেতে পারে। উল্লেখ্য, 2002 সালের ভোটার তালিকার হার্ড কপিতে নাম বা লিঙ্কেজ থাকলেও অনেক ক্ষেত্রে দেখা গেছে পিডিএফ থেকে তথ্য রূপান্তরের সময় অসম্পূর্ণতার কারণে বিএলও অ্যাপে ভোটারের নাম বাদ পড়েছে। বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্বে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগপত্র পেয়েও প্রশিক্ষণে হাজির না হওয়া 778 জন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও রাষ্ট্রায়ত্ত সংস্থার আধিকারিককে শোকজ করেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবারের মধ্যে কাজে যোগ দেওয়ার কথা ছিল ওই আধিকারিকদের, কিন্তু তা না করায় তাদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে সংশ্লিষ্ট আধিকারিকদের সাসপেন্ড করার মতো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সিইও জানিয়েছেন। এসআইআর এর শুনানি পর্বে প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বিএলও সংগঠনের বিক্ষোভের প্রেক্ষিতেই গত সপ্তাহে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ করা হয়। জানা গিয়েছে সিইও দপ্তরে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রতিদিন কেন্দ্রীয় বাহিনী 4 থেকে 5 জনের একটি দল দায়িত্ব থাকবেন। মূলত সিআইএসএফ এর জওয়ানদেরই নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এসআইআর এর শুনানি প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি। দলের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেছেন, তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে আসছে। জনগণ হাসি মুখে এসআইআর মেনে নিয়েছে, জনগণ হাসি মুখে হিয়ারিংও মেনে নিয়েছে। যত অসুবিধা তৃণমূল কংগ্রেস, যাদের হিয়ারিং এ যেতে হবে না, অসুবিধা তাদের, চিৎকার করছে তারা,
অতএব এই রাজনৈতিক অভিসন্ধি নিয়ে যারা এই জাতীয় নোংরা খেলা খেলছে তাদের নোংরা খেলা খেলতে দিন। হিয়ারিং হবে, এসআইআর এ বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেস, এসআইআর হয়েছে, এসআইআর এর হিয়ারিং এ বাধা দেওয়ার চেষ্টা করছে, কোনো ফল হবে না। ভোটারদের শুনানিতে হাজিরার জন্য যথেষ্ট সময় দেওয়া হচ্ছে না বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। গতকাল তৃণমূলের 5 সদস্যের এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান। দলে ছিলেন 5 মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, মানস ভূঁইয়া এবং মলয় ঘটক। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, অনেকে অন্য রাজ্যে রয়েছেন, নোটিশ পেয়ে রাজ্যে ফিরতে সময়ের প্রয়োজনীয় নথি জোগাড় করার জন্য সময় দেওয়া হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এসআইআর এ অসঙ্গতি আছে এমন 1,36,00,000 নাম কাদের? এই প্রশ্নের উত্তর চাইতে তিনি 31শে ডিসেম্বর দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন। গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি এই তালিকা জনসমক্ষে আনার দাবি জানান। রাজ্যে দ্রুত 100 দিনের কাজ শুরু করার দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস। এই মর্মে সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল গতকাল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি প্রমুখ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভঙ্কর বাবু বলেন, রাজ্যে প্রায় 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ রয়েছে। মহাত্মা গান্ধীর নামাঙ্কিত 100 দিনের কাজের প্রকল্প মনরেগার নাম পরিবর্তন সঠিক কাজ হয়নি বলেও অভিমত ব্যক্ত করেছেন তিনি। সেই সঙ্গে এসআইআর প্রক্রিয়ায় আরও সময় বাড়ানোরও দাবি জানিয়েছেন শুভঙ্কর বাবু। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, কলকাতায় কার্যালয়, বিধান ভবনের পাশাপাশি জেলা কংগ্রেস কার্যালয়গুলিতেও দলের প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। কলকাতায় এক শোভাযাত্রার আয়োজন করেছে প্রদেশ কংগ্রেস। আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকী গতকাল কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম এর রাজ্য দপ্তরে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে বৈঠক করেছেন। পরে নওশাদ বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করতে চেয়ে আগে তিনি চিঠি পাঠিয়েছিলেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে এই মাসিক বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। 2025 সাল প্রায় শেষ পর্যায়ে। নতুন ভারত তৈরির ক্ষেত্রে সরকারি বছর যোগাযোগ ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। একটি প্রতিবেদন। 2025 সাল ভারতের উন্নয়ন যাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। রেল, সড়ক, বিমান, সামুদ্রিক এবং ডিজিটাল, এই প্রতিটি পরিকাঠামোই দেশের প্রত্যেকটি নাগরিকের উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তরিত করেছে। প্রত্যন্ত সীমান্ত থেকে দেশের বৃহত্তম নগর পর্যন্ত যোগাযোগ আরো সুদৃঢ় হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত আকাশবাণীকে জানিয়েছেন, দেশের উন্নতিতে ভারতীয় রেল এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। টু বিকাম এ ডেভেলপড কান্ট্রি আমরা দুটো এরিয়াতে ফোকাস করেছি, একটা হচ্ছে প্যাসেঞ্জার সার্ভিসে, একটা হচ্ছে আমার ফ্রেট সার্ভিসে। ফ্রেট সার্ভিসে আমাদের ডেডিকেটেড ফ্রেট করিডোর, তাতে 96% অপারেশনাল। আর আমরা প্যাসেঞ্জার সার্ভিসে প্যাসেঞ্জারদের কমফোর্ট, সেফটি এজ ওয়েল এজ পাংচুয়ালিটি আমরা ধ্যান দিয়েছি। আমাদের লেটেস্ট এডিশন বন্দে ভারত, প্রায় মেজর স্টেশন টু মেজর স্টেশন বন্দে ভারত চালু হয়ে গেছে। এরপর আমরা বন্দে ভারত স্লিপার ক্লাসের দিকে এগোচ্ছি। আদার দেন দিস, আমাদের যে রেলওয়ে সুরক্ষা প্রকল্প, তাতে প্রচুর পরিমাণ 1 লাখ কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে, যাতে করে সেফটিতে কোনো ধরনের কম্প্রোমাইজ না করা হয়। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্যে আগামী কয়েকদিন জাঁকিয়ে শীত অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত আগামী কয়েকদিন পরিস্থিতি একই রকম থাকলেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর শুনানি পর্ব। মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগপত্র পেয়েও প্রশিক্ষণে হাজির না হওয়ায় 778 জন আধিকারিককে শোকজ করেছে কমিশন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে আয়োজিত মুখ্য সচিবদের ৫ম জাতীয় সম্মেলনের সমাপ্তি দিবসে পৌরোহিত্য করবেন। আরাবল্লী পর্বতমালার সংজ্ঞায় সাম্প্রতিক পরিবর্তনের জেরে বিভিন্ন মহলের উদ্বেগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলার শুনানি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। উন্নাও ধর্ষণ মামলায় উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড স্থগিতের ব্যাপারে দিল্লি হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে করা সিবিআইয়ের আবেদন সুপ্রিম কোর্ট আগামীকাল শুনবে। মায়ানমারে সাধারণ নির্বাচনে আজ প্রথম দফার ভোট গ্রহণ। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১২৯তম পর্ব। বেলা ১১টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে মুখ্য সচিবদের ৫ম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন। ৩ দিনব্যাপী এই সম্মেলনের সূচনা হয়েছে গত শুক্রবার। এর লক্ষ্য হল জাতীয় উন্নয়নে অগ্রাধিকারের বিষয়ে কাঠামোগত ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে কেন্দ্র রাজ্য অংশীদারিত্বকে শক্তিশালী করা। গতকালও সম্মেলনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সম্মেলন চলাকালীন তিনি প্রশাসন ও সংস্কারমূলক বিষয় নিয়ে বিভিন্ন অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনায় অংশ নিয়েছেন। সম্মেলনের ভাবনা বিকশিত ভারতের জন্য মানব সম্পদ। এবারে বিশেষ জোর দেওয়া হচ্ছে প্রারম্ভিক শৈশব শিক্ষা, বিদ্যালয় শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা, খেলাধুলা এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম। রাজ্যগুলির নিয়ন্ত্রণ শিথিল, প্রশাসনে প্রযুক্তি, বিশ্বমানের পর্যটন কেন্দ্র, আত্মনির্ভর ভারত এবং স্বদেশী এবং বামপন্থী চরমপন্থা পরবর্তী ভবিষ্যতের জন্য কৌশল ইত্যাদি বিষয় নিয়ে সম্মেলনের ৬টি বিশেষ অধিবেশন রয়েছে। সম্মেলনে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ সহ অন্যান্যরা অংশগ্রহণ করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর কর্ণাটকের কারওয়ারে অবস্থিত আইএনএস কদম্ব নৌঘাঁটি পরিদর্শন করবেন। তিনি গোয়া থেকে বিমানে কারওয়ার নৌঘাঁটিতে পৌঁছবেন, যেখানে কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট এবং রাজ্যের মন্ত্রীরা তাকে স্বাগত জানাবেন। নৌঘাঁটি পরিদর্শনের পর রাষ্ট্রপতি কারওয়ার বন্দর থেকে ডুবোজাহাজে চড়ে সমুদ্রযাত্রা করবেন। দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে তিনি এই সমুদ্রযাত্রায় অংশ নেবেন। রাষ্ট্রপতির সফর এবং সমুদ্রযাত্রার জন্য স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কারওয়ার থেকে মাজালি পর্যন্ত উপকূল রেখার ১৮ কিলোমিটার এলাকা জুড়ে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। সরকার ৪৪,৭০০ কোটি টাকার দুটি প্রধান জাহাজ নির্মাণ উদ্যোগ, জাহাজ নির্মাণ আর্থিক সহায়তা প্রকল্প ও জাহাজ নির্মাণ উন্নয়ন প্রকল্পের জন্য পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। এর লক্ষ্য ভারতের অভ্যন্তরীণ জাহাজ নির্মাণ ক্ষমতা শক্তিশালী করা এবং বিশ্বের দরবারে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অংশগ্রহণ। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, এই নির্দেশিকা একটি স্থায়ী ও স্বচ্ছ পরিকাঠামো তৈরি করে দেশের অভ্যন্তরীণ জাহাজ চলাচলকে পুনরুজ্জীবিত করে তুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের জাহাজ নির্মাণ ক্ষেত্রে সিদ্ধান্তমূলক নীতির পুনর্গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত তৈরির লক্ষ্যে ভারত উত্তরোত্তর সামুদ্রিক দেশ হিসাবে বিশ্বের দরবারে স্থান করে নিচ্ছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, শুধুমাত্র নির্বাচনী সুবিধা পেতে কংগ্রেস ২০০৫ সালে জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইনে মহাত্মা গান্ধীর নাম যুক্ত করেছিল। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, ধারাবাহিকভাবে কংগ্রেস দল এই প্রকল্পের বাজেট কমিয়েছে। তিনি আরও বলেন, ১,৫১,০০০ কোটি টাকার বেশি বাজেট ধার্য করেছে নরেন্দ্র মোদী সরকার। শ্রমিকের কাজ পাওয়া নিশ্চিত করতেই এই উদ্যোগ। তিনি উল্লেখ করেন, এমজি নারেগার আওতায় বর্তমান সরকার প্রায় ৮,৫৩,০০০ কোটি টাকা ব্যয় করেছে, যেখানে ইউপিএ সরকার মাত্র ২,১৩,০০০ কোটি টাকা খরচ করেছে। विकसित भारत के लिए विकसित गांव, जिसमें विकास के सारे काम ग्राम पंचायत तय करेगी, ऊपर से नहीं। पहले तो ऊपर से थोप दिए जाते थे काम, अब ग्राम पंचायत तय करेगी, ग्राम सभा तय करेगी। और इसके लिए जो प्रस्तावित बजट है वो 1,51,282 करोड़ पहले साल ली, ताकि मजदूर को काम भी भरपूर मिले और गांव का विकास भी ऐसा हो कि गरीबी मुक्त गांव, रोजगार युक्त गांव, विकसित गांव बन जाए। और मजदूरी ना मिले तो बेरोजगारी भत्ता का पुख्ता प्रावधान, उसको और बेहतर बनाने का काम किया गया है।
পাক সন্ত্রাসবাদীদের নির্মূল করার লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী জম্মু কাশ্মীরের কিস্তওয়ার এবং ডোডা জেলায় শীতকালীন অভিযান শুরু করেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে জম্মু অঞ্চলে বর্তমানে 30 থেকে 35 জন পাকিস্তানি হামলাবাজ লুকিয়ে রয়েছে। শীতকালে আপাতত তারা কোনো রকম মুখোমুখি সংঘর্ষের পক্ষপাতী নয়, তবে সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা এজেন্সিগুলি এই সন্ত্রাসবাদীদের খুঁজে বের করার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আরাবল্লী পর্বতমালার সংজ্ঞায় সাম্প্রতিক পরিবর্তনের জেরে বিভিন্ন মহলের উদ্বেগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলার শুনানি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহোকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চ আগামীকাল এই মামলাটি শুনবে। আরাবল্লী পর্বতের পুনঃসংজ্ঞায়িত করার বিরুদ্ধে দেশজুড়ে তীব্র প্রতিবাদ বিক্ষোভের মধ্যে শীর্ষ আদালতের এই হস্তক্ষেপ তাৎপর্যপূর্ণ। নতুন সংজ্ঞা অনুযায়ী ন্যূনতম 100 মিটার উচ্চতা হলে তবেই তা আরাবল্লী পর্বতমালার অংশ বলে গণ্য হবে। বিভিন্ন পরিবেশ সংরক্ষণকারী সংস্থা এবং নাগরিক সমাজ এই সংজ্ঞার বিরোধিতা করে ওই অঞ্চলে খনি এবং নির্মাণ কার্য বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করে। বাস্তুতন্ত্রের পক্ষে এই সিদ্ধান্ত ক্ষতিকর বলেও তারা জানায়। উল্লেখ্য, দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও গুজরাটে আরাবল্লী পর্বত জুড়ে অবৈধ খনন কার্য রুখতে সুপ্রিম কোর্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে এবং এবছর নভেম্বরে ওই কমিটির প্রস্তাবিত সংজ্ঞা গ্রহণ করার নির্দেশ দেয়। উন্নাও ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের সাজা স্থগিত করে দেওয়া দিল্লি হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে করা সিবিআইয়ের আবেদনটি সুপ্রিম কোর্ট আগামীকাল শুনবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহোকে নিয়ে গঠিত একটি অবকাশকালীন বেঞ্চে মামলাটির শুনানি হবে। বর্তমানে শীতকালীন ছুটির জন্য শীর্ষ আদালত বন্ধ রয়েছে। আগামী 5ই জানুয়ারি থেকে নিয়মিত কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, এই সপ্তাহের শুরুতে সেঙ্গারকে জামিন মঞ্জুর করার ক্ষেত্রে হাইকোর্ট জানিয়েছিল, যেহেতু তাকে সরকারি কর্মচারী হিসেবে শ্রেণীবদ্ধ করা যায় না, তাই তার ক্ষেত্রে উল্লিখিত অপরাধ প্রযোজ্য নয়। সিবিআই শীর্ষ আদালতে জানিয়েছে, একজন বিধায়ক কখনোই সরকারি কর্মচারীর সংজ্ঞার বাইরে থাকতে পারেন না। এই রায় দিয়ে হাইকোর্ট আইনগতভাবে ভুল করেছে বলেও সিবিআই যুক্তি দিয়েছে। মায়ানমারের সাধারণ নির্বাচনে আজ প্রথম দফার ভোট গ্রহণ। 2021-এর নোবেল পুরস্কারপ্রাপ্ত আং সাং সুকির সরকারকে সেনাবাহিনীর উৎখাতের পর গত 5 বছরে এটি প্রথম নির্বাচন। সেদেশের সামরিক সরকার জানিয়েছে, এই নির্বাচনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রে ফেরার প্রক্রিয়া শুরু হলো। মোট 3 দফায় ভোট গ্রহণ করা হবে। আগামী বছরের 11ই জানুয়ারি দ্বিতীয় এবং 25শে জানুয়ারি তৃতীয় দফার ভোট গ্রহণ। দেশের 330টি শহরের মধ্যে আজ ভোট নেওয়া হচ্ছে 102টিতে। 56টি শহরে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। মোট 57টি দল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কেবলমাত্র 6টি রাজনৈতিক দলই দেশ জুড়ে প্রার্থী দিয়েছে। উল্লেখ্য, আং সাং সুকির দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র উত্তেজনার অবসান ঘটাতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য আজ ফ্লোরিডায় ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। জানা গেছে 20 দফা শান্তি পরিকল্পনা এবং সম্ভাব্য মার্কিন নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনা করবেন তারা। জেলেনস্কি জানান, তার প্রশাসন ইউক্রেনের সমৃদ্ধির জন্য একটি দীর্ঘমেয়াদী রোডম্যাপ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কাজ করছে। তবে জেলেনস্কির এই সফরের মাঝে গতকাল কিয়েভে এক বিমান হামলার খবর এসেছে, যার ফলে 2 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি শহরের বিশাল অংশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। উল্লেখ্য, ফ্লোরিডা যাওয়ার পথে গতকাল কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে দেখা করেন জেলেনস্কি। বৈঠকে কার্নি ইউক্রেনের জন্য $1.82 বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। তাইওয়ানের উত্তর পূর্ব উপকূলে গতরাতে উপকূল নগরী ইলান থেকে 32 কিলোমিটার দূরে তীব্র ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7। রাজধানী তাইপেই সহ সমগ্র দ্বীপেই এই কম্পন বোঝা গেছে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রায় 70 কিলোমিটার গভীরে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই গতকাল আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের জন্য 15 জনের ভারতীয় দল ঘোষণা করেছে। জানুয়ারির 15 থেকে ফেব্রুয়ারির 6 পর্যন্ত জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথ আয়োজনে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। অধিনায়ক হিসাবে আয়ুষ মাত্রের নাম ঘোষণা করা হয়েছে, সহ অধিনায়ক বিহান মালহোত্রা। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে আজ মহিলাদের 4র্থ টি20 ক্রিকেট ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে আয়োজিত মুখ্য সচিবদের 5ম জাতীয় সম্মেলনে সমাপ্ত দিবসে পৌরোহিত্য করবেন। আরাবল্লী পর্বতমালার সংজ্ঞায় সাম্প্রতিক পরিবর্তনের জেরে বিভিন্ন মহলের উদ্বেগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলার শুনানি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হলো।